ওকে, শুরু করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, তো প্রথমে যে জিনিসটা আমাদের এই চ্যাপ্টারের যে টপিক সেটা হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ। ডিফাইন কোয়াড্রেটিক রেসিডিউ, বাংলায় হবে দ্বিঘাত অবশেষের সংজ্ঞা দাও। ঠিক আছে? তো দ্বিঘাত অবশেষ মানে হচ্ছে, ধরো কনগ্রুয়েন্স এর একটা দ্বিঘাত সমীকরণ থাকলো, অর্থাৎ এমন একটা সংখ্যা আছে, যেমন যে কোনো সংখ্যার বর্গকে এম দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা পাওয়া যাবে কি বলা হয়? ওই দ্বিঘাত অবশেষ। কার? এম এর সাপেক্ষে তার দ্বিঘাত অবশেষ। অর্থাৎ মনে করো আমি ফোর ফোর স্কোয়ার ফোর স্কোয়ার সমান কত? 16। এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 2√7 আসবে। 4² = 2√7 আসবে নাকি আসবে না? তাহলে এই যে টুটা হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ অফ 7। দুই হলো কি? দ্বিঘাত অবশেষ। অবশেষ কার সাপেক্ষে? সাতের অধীনে। সাতের অধীনে। আমার কথা কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? মনে করো যে কোনো সংখ্যা, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা নিলে, ধরো 5² = 25। 5² = 25 is equal to 4√7 লেখা যাবে নাকি যাবে না? 4√7 লেখা যাবে কিনা দেখো। 5² সমান 25। 25 কে যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগ শেষ থাকবে? 4 ভাগ শেষ থাকবে। তাহলে সেটা লেখার নিয়ম হচ্ছে এটা। তাহলে ফোর হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ মুড 7। ফোর হলো দ্বিঘাত অবশেষ। দ্বিঘাত অবশেষ মুড কত? 7 এর জন্য। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, সাতের জন্য সাতের জন্য যে কোনো সংখ্যার বর্গে দ্বিঘাত অবশেষ কে কে হতে পারবে? 1, 2, 4, এছাড়া অন্য কেউ হতে পারবে না। তাহলে তোমাকে বলবে যে সাতের অধীনে দ্বিঘাত অবশেষ কারা? 1, 2, 4। এই দেখো, একটু আগে বের করলাম, দেখো 2 আসতেছে, এখানে 4 আসতেছে। ওকে, যে কোনো সংখ্যাই নাও, যে কোনো সংখ্যাই নাও, তার বর্গকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 আসতে পারে, 2 আসতে পারে, 4 আসতে পারে। তাহলে এটা হচ্ছে সাতের রেসিডিউ। এটাকে বলা হয় সাতের কোয়াড্রেটিক রেসিডিউ। এটাকে বলা হয় 7 এর কি? কোয়াড্রেটিক রেসিডিউ। কথাটা কি ক্লিয়ার নাকি আবার বল? স্যার আবার যদি বলতেন। ওকে, মনে করো তোমার কাছে যে কোনো একটা সংখ্যা আছে এক্স, তার বর্গফল, তাকে যদি এম দ্বারা ভাগ করো, ভাগ করলে কি হবে? মোট এম লিখতে হবে। যে ভাগশেষটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ মুড এ, মুড এম। ওই ভাগশেষটাই হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ মুড এম। আমার কথা বোঝা গেছে? মনে করো তুমি তুমি যে কোনো, মানে ধরো 5 দিয়ে ভাগ করতে চাও, তাহলে ধরো তুমি মনে করো 3-এর বর্গ নিলাম। 3-এর বর্গ মানে 9। এটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত আসবে? 4। আসবে নাকি আসবে না? মনে করো তুমি 4-এর বর্গ নিলা। 4-এর বর্গ মানে 16। 4-এর বর্গ মানে হচ্ছে 16। 4-এর বর্গ মানে হচ্ছে 16। 16কে যদি 15 5 দিয়ে ভাগ, তাহলে ভাগশেষ কত আসবে? ভাগশেষ কত আসবে? 1 আসবে। মনে করো তুমি 6 নিলা। 6-এর বর্গ সমান কত? 36। এটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 1। মনে করো তুমি 7 নিলা। 7-এর বর্গ 49। এটাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 4। মনে করো তুমি 8 নিলা। 8-এর বর্গ সমান কত? 64। এটা কত হবে? 4/5। মনে করো তুমি 9 নিলা। 9-এর বর্গ
সমান কত? 81 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোর 5। ওকে, এই সংখ্যাগুলো ক্লিয়ার কিনা দেখো। এখন দেখো, ধরো 11, 11 হলে কত হবে? 121। কত হবে? 1 মোর 5 হবে নাকি হবে না? ধরো 12 নাও, 12 এর বর্গ কত? 144 ইজ কনগ্রুয়েন্ট টু 4 মোর 5। তার মানে কি বুঝলাম? তুমি যে কোনো সংখ্যা নেও না কেন, যে কোনো সংখ্যা নেও না কেন, 5 এর জন্য, মোট 5 এর জন্য কোয়াড্রেটিক রেসিডিউ কত হবে? 1 হবে, 4 হবে, আর অন্য কেউ হইতে পারবে না। কথাটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে কোয়াড্রেটিক রেসিডিউ হচ্ছে কোন সংখ্যার বর্গকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে মূল n দ্বারা ভাগ করলে যে ভাগশেষ গুলো পাওয়া যাবে তাদেরকে বলা হয় কোয়াড্রেটিক রেসিডিউ বা দ্বিঘাত অবশেষ। বলা হয় দ্বিঘাত অবশেষ। তাহলে কোয়াড্রেটিক রেসিডিউ কাকে বলে সেটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, যদি এমন কোন সংখ্যা এক্স না থাকে যেখানে একে দ্বিঘাত অবশেষ বলা হয়, যে কোনো সংখ্যাকে ভাগ করলে আমরা কি ভাগশেষ, যে কোনো সংখ্যার বর্গকে ভাগ করলে আমরা কি পাই? এ যদি পাই তাহলে মোট এম এর জন্য তাকে বলা হবে কি দ্বিঘাত অবশেষ নাকি? এখন এমন কোন সংখ্যা যদি না থাকে, এমন কোন সংখ্যা যদি না থাকে তখন তাকে বলা হবে নন রেসিডিউ। ঠিক আছে, মনে করো আমি এরকম দিলাম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 মোড 7। এখন তুমি চিন্তা করো তো, আমি যে কথাটা লিখলাম সেটা ঠিক কিনা, কারণ তুমি একটু আগে জেনেছো মোড 7 এর জন্য রেসিডিউ কারা কারা। 7 এর জন্য রেসিডিউ কারা কারা? 7 এর জন্য রেসিডিউ হচ্ছে 1 2 4। 7 এর জন্য রেসিডিউ হচ্ছে কত? 1 2 4। 7 এর জন্য রেসিডিউ হচ্ছে 1 2 4। এখন এখানে যদি 1 2 4 থাকে তাহলে তারা হবে কি কোয়াড্রেটিক রেসিডিউ। এই ছাড়া অন্য যদি কেউ থাকে তারা হচ্ছে কোয়াড্রেটিক নন রেসিডিউ, তাদেরকে বলা হয় কোয়াড্রেটিক নন রেসিডিউ। তাহলে এই সমীকরণের জন্য কোন সংখ্যার বর্গকে 7 দ্বারা ভাগ করলে কখনো 3 পাওয়া যাবে না, তাহলে 3 হচ্ছে কি কোয়াড্রেটিক নন রেসিডিউ। আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা যাবে, বলা লাগবে? জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে? জি স্যার। তাহলে তাহলে আমরা যে কোনো সংখ্যার বর্গকে ভাগ করলে যে ভাগশেষটা আসবে সেটাই হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ। যদি ওইটা না এসে অন্যটা থাকে তাহলে কোয়াড্রেটিক নন রেসিডিউ বলা হয়ে থাকে। আমার কথা বোঝা গেছে? ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন মনে করো আমাকে বললো যে অবশেষ মডুলো এম আগে কি ছিল? মডুলো এম ছিল, এখন মডুলো হচ্ছে পি। প্রাইমের জন্য যদি হয়, প্রাইমের জন্য যদি হয় তাহলে সমীকরণটা কিভাবে লিখবো? আমরা যখন মডুলোর জন্য লিখেছিলাম তখন কি লিখেছিলাম? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ও এম লিখেছিলাম। এখন যদি প্রাইমের জন্য লিখি তাহলে আমরা লিখবো এইভাবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ও পি। এই ধরনের সমীকরণের জন্য যে রেসিডিউটা থাকবে তাকে বলা হয় অবশেষ মডুলো পি। তবে পি অবশ্যই বিজোড় মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে যদি একটি বিজোড় মৌলিক সংখ্যা পি হয়, মৌলিক সংখ্যা এখানে পি হয়, এবং এ এবং পি এর গোসাগু যদি এক হয় তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু এম ও পি সমাধান যোগ্য হয়, তাহলে একে অবশেষ হলো পি বলা হয়। যেমন ধরো আমরা আমরা মনে করো এই সমীকরণটা দিলাম এক্স স্কয়ার ইকুয়াল টু 4 মোর 5।
এক্স স্কোয়ার ইজ 4, মোট 5, এখানে 5 হচ্ছে প্রাইম নাম্বার। এখন তুমি চিন্তা করো, এমন কারা আছে যাদেরকে বর্গ করলে ভাগশেষ 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 আসবে? এমন কি সকল সংখ্যা আছে যাদের বর্গকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি আসবে? 4 আসবে। 2 কে বর্গ করো, 2 এর বর্গ মানে কত? 4। 4 কে আমি যদি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে? 5 আসবে। আবার 3 এর বর্গ সমান তো 9, এটাকেও যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে? 4 আসবে। তাহলে আমার কাছে এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এর সমাধান কে কে হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে। পারে নাকি পারে না? পারে স্যার। এতটুকু ক্লিয়ার কিনা দেখতো। তাহলে অবশেষ মডুলো পি বলতে কি বোঝায় সেটা বোঝা গেছে। এখন আসো ওইলার ক্রাইটেরিয়া বা ওইলারের অভিক্ষা। ওইলার ক্রাইটেরিয়া বা ওইলার অভিক্ষা, ওইলার ম্যাপন লেখার দরকার নেই, এখানে লিখবা ওইলার অভিক্ষা। অভিক্ষা। ওকে। ওইলারের একটা নিয়ম, নিয়ম হচ্ছে যে সে বলছে যে এ যদি রেসিডিউ হয়, পি এর মূল্য পি এর জন্য যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয়, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড পি। অর্থাৎ এ যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয় তাহলে এ এর পাওয়ার পি মাইনাস 1/2 কে যদি আমি পি দ্বারা ভাগ করি, মোট পি পি দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ 81। ওকে, যদি এটা কি হয়? কোয়াড্রেটিক রেসিডিউ হয়। আর যদি সে কোয়াড্রেটিক রেসিডিউ না হয় তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 কে আমি যদি পি দ্বারা ভাগ করি তাহলে -1 আসবে। তার মানে রেসিডিউ যদি হয়, দ্বিঘাত অবশেষ যদি হয়, তাহলে এর পি পাওয়ার পি টু দি পাওয়ার 1 - 2 কে পি দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 আসবে। আর দ্বিঘাত অবশেষ যদি না, অনবশেষ হয়, অর্থাৎ অবশেষ যদি না হয়, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 কে পি দ্বারা ভাগ করলে -1 থাকবে। এটা জাস্ট একটা সূত্র, অঙ্ক করার সময় কাজে লাগবে, এটা মনে রাখবা, 1 মার্কের প্রশ্নের জন্য থাকতে পারে। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। এরপরে আসবে লেজেন্ডার সিম্বল। লেজেন্ডার সিম্বলকে এইভাবে লেখা হয়, মনে করো যে কোনো একটা সংখ্যা নিচে প্রাইম, এই ব্র্যাকেট দিয়ে যদি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এইভাবে লেখা হয় তাহলে সেটা হচ্ছে লেজেন্ডার সিম্বল। লেজেন্ডার সিম্বলের 3টা মান নির্দেশ করে। যদি কোনো কারণে 3 দ্বারা যদি একে ভাগ করা যায় তাহলে লেজেন্ডার সিম্বলের মান হবে 0। আর যদি এটা ঘাত অবশেষ অর্থাৎ কোয়াড্রেটিক রেসিডিউ যদি হয় তাহলে 1 হবে। আর কোয়াড্রেটিক রেসিডিউ যদি না হয় তাহলে -1। মনে করো আমাকে বললো যে 7/2 এর লেজেন্ডার সিম্বলের মান কত। আমরা আগে দেখবো যে আমরা আগে দেখবো যে যে কোনো সংখ্যার বর্গকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি কি আছে, ভাগশেষ কি কি আসে? 7 দ্বারা যে কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যার বর্গকে 7 দ্বারা ভাগ করলে এই যে দেখো, ওয়ান টু আমরা ফোর এখানে বলছিলাম কি কি আসে। 1, 2, 4 বলছিলাম না? এই যে 1, 2, 4, 7 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে কি কি রেসিডিউ আসে? 7-এর জন্য রেসিডিউ কারা কারা? 1, 2, 4 আসে। তাহলে আমি যদি আমি যদি 2/7 বের করতে বলে তাহলে তার মান আসবে 1। কারণ দুইটা কি, 2 হলো 7-এর অধীনে কি, দ্বিঘাত অবশেষ। ওকে, বুঝা গেছে? বুঝা গেছে কি? এখন স্যার। মনে করো 4/7 সমান কত বলবে, 4/7 এর লেজেন্ডার সিম্বল কত হবে? সেক্ষেত্রেও হবে 1। কারণ ফোরটাকে, 4টা হচ্ছে 7 এর কোয়াড্রেটিক
রেসিডিউ। ফোরটা হচ্ছে সেভেনের কি, কোয়াড্রেটিক রেসিডিউ। ওকে, বোঝা গেছে? ফোর সেভেনের কোয়াড্রেটিক রেসিডিউ না, কারণ কোন সংখ্যার বর্গকে 7 দ্বারা ভাগ করলে কি কি ভাগশেষ থাকে? 1 2 4 থাকে। তাহলে 4/7 এর মান 1 হবে, 1/7 এর মানও কি হবে? 1 হবে। কিন্তু 3/7 যদি বলে তাহলে হবে 0, কারণ তারা এই কোয়াড্রেটিক সমীকরণের মানের জন্য কত, 3 সত্য নয়। 3 দ্বারা এই কোয়াড্রেটিক সমীকরণ কি হয়? স্যাটিসফাই হয় না। এই কোয়াড্রেটিক সমীকরণ কার কার জন্য স্যাটিসফাই হয়? 1 এর জন্য হয়, 2 এর জন্য হয়, 4 এর জন্য হয়। এছাড়া বাকি এটা যেগুলো মাইনাস দিব ওয়ান তা হবে স্যার। বুঝা গেছে? এটা -1 হবে। হ্যাঁ, এটা এটা -1 হবে, সরি, এটা -1 হবে। এটা 0 দিয়ে দিছি, সরি, এটা -1 হবে। ওকে, ঠিক আছে। আর যদি তোমার কাছে সংখ্যাটা ডিভিজিবল হয়, মনে করো 49, তাহলে 0 হবে। ডিভিজিবল হলে 0 হবে, কোয়াড্রেটিক রেসিডিউ হলে 1 হবে, কোয়াড্রেটিক নন রেসিডিউ হলে -1 হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। লিজেন্ডার সিম্বলের শর্তটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন আসি দ্বি বর্গ উপপাদ্য কাকে বলে। দ্বি বর্গ উপপাদ্য, যদি একটা মৌলিক সংখ্যা, বিজোড় মৌলিক সংখ্যা থাকে যার আকার হচ্ছে এরকম, পি ইজ কনজুগেট টু 1/4, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4k+1 বা -1 আকারের কি মৌলিক সংখ্যা যদি হয়, পি যদি 4k+1 অথবা 4k-1 আকারের মৌলিক সংখ্যা হয়, অর্থাৎ কি হবে? পি ইজ কনজুগেট টু 1/4 আকারের যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে তাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। মনে করো 13, 13, 13 কোন আকারের? 13 হচ্ছে 4k+1 আকারের। কেমনে? 4 গুণ 3+1 = 13 বলতে পারি। তাহলে 13টা হচ্ছে কোন আকারের? 4k+1 আকারের, অর্থাৎ p is a prime of, or p is equal to 1 more হবে 4 হবে, এই আকারের প্রাইম। এখন তাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টিতে প্রকাশ করা যাবে। যেমন ধরো তাকে আমি 9+4 দিলাম, 9কে আমি দিলাম 3 স্কোয়ার, 4কে দিলাম 2 স্কোয়ার। তাহলে 13 হচ্ছে একটা মৌলিক সংখ্যা যেটা কোন আকারের? পি ইকুয়াল টু 1/4 আকারের একটা মৌলিক সংখ্যা, যাকে দুইটা সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা যায়। এটাকে বলা হয় দ্বিবর্গ উপপাদ্য। এটাকে বলা হয় দ্বিবর্গ উপপাদ্য। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, দ্বিবর্গ উপপাদ্য কাকে বলে বোঝা গেছে কি? জি স্যার। ওকে, এখন এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো আমরা পিথাগোরীয় ত্রিপল, পিথাগোরীয় ত্রিপল, ঠিক আছে। যারা পিথাগোরাসের সমীকরণটা নিয়ে যত, যে সেটের উপাদানগুলো, মনে করো পিথাগোরাসের সূত্র কি ছিল? a² + b² = c²। এই সমীকরণে কয়টা উপাদান লাগে? 3টা। কে লাগে? এ বি সি। এই তিনজনকে একসাথে বলা হয় পিথাগোরিয়ান ত্রিভুজ। তাহলে তিনটি পূর্ণ সংখ্যা এক্স ওয়াই জেড এর একটি সেট এরূপ যেন, যেখানে x² + y² = z² হয়, তবে সেটটিকে একটি পিথাগোরিয়ান ট্রিপল বলা হয়। তাহলে পিথাগোরিয়ান ট্রিপলের কি? 3 4 5, এটা পিথাগোরিয়ান ট্রিপল। আর একটা কত হতে পারে? 6 8 10, এটাও পিথাগোরিয়ান ট্রিপল। বুঝা গেছে? পিথাগোরিয়ান ট্রিপল কারা? যারা পিথাগোরাসের সূত্র মেনে চলে। ওকে, এখন দেখো, ঠিক
এটাকে একটু চেঞ্জ করে তার আগে লাগানো হলো আদিম পিথাগোরিয়ান ট্রিপল। পিথাগোরিয়ান ট্রিপল কি হবে? যারা পিথাগোরাসের সূত্র মেনে চলে। কিন্তু আদিম পিথাগোরিয়ান ট্রিপলে কি হবে? পিথাগোরাসের সূত্র মেনে চলবে, সাথে সাথে তারা প্রাইভেট হবে, তারা কি হবে? প্রাইভেট হবে। দেখো এইখানে 3 4 5 এর গোসাগু 1, কিন্তু এখানে কত? 6 8 10, এটার গোসাগু কত? এটার গোসাগু হচ্ছে 2। আমার কথাও বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আদিম পিথাগোরিয়ান ট্রিপল না। পিথাগোরিয়ান ট্রিপল ঠিক আছে, কিন্তু আদিম না। আদিম হইতে হলে কি হবে? পিথাগোরাসের সূত্র মানতে হবে এবং তারা কি হতে হবে? সহমৌলিক হতে হবে। কথাটা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে, এখন তোমাকে এই প্রশ্নটা তোমাদের জন্য আসবে, এই প্রশ্নটা তোমাদের জন্য আসবে। ছোট প্রশ্নে 4 মার্কসের জন্য যে প্রশ্নটা আসবে তার জন্য তোমাকে একটা নিয়ম জানা। যদি যদি কোনো সংখ্যাকে a² + 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটা কি হবে? দুইটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ যে কোনো সংখ্যা n, এটাকে যদি আমরা a² + 1 দ্বারা ভাগ করতে পারি, তাহলে n দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে আমি কি বলছি? মনে করো তোমাকে বলো যে একটা সংখ্যা, এটা দুইটা বর্গের সমষ্টি আকারে প্রকাশ করো, তাহলে প্রথমে তুমি চেক করবা তাকে a² + 1 দ্বারা ভাগ করা যায় কিনা। কি দিয়ে ভাগ করা যায় কিনা? a² + 1 দ্বারা ভাগ করা যায় কিনা। আমরা একটা অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করি এটা। তোমাকে প্রশ্নে বলছে যে 541কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, এটা তুমি দেখো। তাহলে আমরা একটু আগে কি শিখলাম? কাউকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হলে তাকে a² + 1 দ্বারা তাহলে আমরা এন দ্বারা এটাকে ভাগ করা যায় কিনা সেটা চেক করবো। ঠিক আছে, এন দ্বারা এটাকে ভাগ করা যায় কিনা চেষ্টা করবো। তাহলে আমার কাছে 541 দ্বারা কাকে ভাগ করতে হবে? a²+ 1। এখন যদি ভাগ করা যায় তাহলে তো একটা ভাগফল পাবো নাকি? একটা কি পাবো? ভাগফল পাবো। মনে করো 2 দিয়ে 6কে ভাগ করা যায়, তাহলে 6 সমান আমরা কি দিতে পারি? 2 × 3 দিতে পারি। তাহলে কাউকে যদি ভাগ করা যায় তাহলে ভাজকের সাথে একটা পার্থক্য কোণ আকারে থাকবে। আমি যদি 541 দিয়ে a² + 1 কে ভাগ করতে পারি, তাহলে a² + 1 সমান 541 গুণ একটা মাল্টিপল দিয়ে দিই। তার মানে কি 541 কি লিখতে পারবে? এতটুকু ক্লিয়ার কিনা দেখি। এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে ওয়ান কে ওই পাশে নিয়ে নাও। ওয়ান কে ওই পাশে নিলে কত হবে? a² = 541 বিয়োগ 41 কিউ বিয়োগ 1 লেখা যাবে নাকি যাবে? যাবে। এখন যাবে। এই পাশে কত আছে? 541 কিউ - 1, আর এই পাশে কত আছে? a²। a² মানে কি? a² মানে হচ্ছে পূর্ণবর্গ। a² মানে কি? পূর্ণবর্গ। তাহলে আমি এখন কি করব? আমি এখন এখানে কিউ এর মান এই 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 জায়গাটায় বসাবো। এই জায়গাটায় বসিয়ে যে মান পাবো সেটা পূর্ণবর্গ কিনা সেটা চেক করব। ধরো কিউ এর মান 1 বসালাম, কিউ এর মান 1 বসাই, তাহলে কত আসবে? 541 বিয়োগ 1 সমান 540। এটা পূর্ণবর্গ না। ওকে, এরপরে কিউ এর মান 2 বসাও। 2 বসালে কত হবে? 541 গুণ 2 বিয়োগ 1, তাহলে কত হবে? 582, 1000, সরি 1082 গুণ 1 সমান কত? 1081। 1081 সেটাও পূর্ণবর্গ না। কিভাবে পূর্ণবর্গ কিনা চেক করব? ক্যালকুলেটর দিয়ে দেখবো। 1081 এর বর্গমূল করবো। যদি দশমিক দিয়ে আসে তাহলে পূর্ণবর্গ হবে না, এটাকে বর্গমূল করলে দশমিক দিয়ে আসবে। আমার কথা বুঝেছো? পরে কিউ এর মান 3, কিউ এর মান 3 এখানে বসাই, তাহলে কত হবে? 541 গুণ 3 বিয়োগ 1, তাহলে 3 4 3 12 এর 2 হাতে 1, তারপরে 16, 1623 বিয়োগ 1 মানে কত হবে? 1622।
22। এটাকেও বর্গমূল করে দেখা যাবে যে এটা পূর্ণবর্গ না। তারপরে কিউ এর মান 4 বসালাম, সেটাও বর্গমূল। কিউ এর মান যখন 5 বসালাম, তখন দেখা গেল যে এটা ক্যালকুলেটর দেখলে 52 স্কয়ার লেখা যায়। তার মানে কি, কিউ এর মান যখন 5 তখন সে 52 স্কয়ার হয়। তাহলে আমরা এ স্কয়ার সমান কত দিতে পারি, 52 স্কয়ার লিখতে পারি। অতএব এ সমান হচ্ছে 52। আমরা এ সমান কত দিতে পারি, 52। এবং কত নম্বর স্টেপে মিলেছে, 5 নম্বরে। তাহলে কিউ সমান 5। এখন আমার কাজ হবে, আমি কতকে ভাঙতে যাচ্ছি বলতো? কতকে ভাঙতে যাচ্ছি, 541। স্কোয়ার পেয়েছি একটা, আমাকে তো দুইটার স্কোয়ার করতে হবে, একটা স্কোয়ার কত, 52। এখন 541 এবং 52 এর অবিরত ফাংশন, কন্টিনিউড ফ্রাকশন প্রকাশ করতে হবে। কন্টিনিউ ফ্রাকশনের অঙ্ক করছিলাম, মনে আছে কত ক্লাসে? তাহলে এটাকে কন্টিনিউ ফ্রাকশন করলে 0 + 52/541 লেখা যায়। 0 প্লাস কন্টিনিউ ফ্রাকশন করতে হলে কি হবে, উপরে কত হতে হয়, 1। তাহলে এখানে 1 দাও। তাহলে 541/52 লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। এটা এখন এটাকে ভাঙো। 0 প্লাস 552 দিয়ে 541-কে ভাগ করলে কতবার যাবে, 10 বার যাবে। 10 + 52/21, এই লাইনটা বুঝছো কিনা? 52 দিয়ে 541-কে ভাগ করব একবার, তাহলে 52। এখানে 2 × 21 নাকি? তাহলে এটা কতবার যাবে, 10 বার যাবে। তাহলে 10 সমস্ত 52 ভাগের 21, এটাকে আমরা 10+21/52 লিখতে পারি। এতটুকু লেখা গেছে, বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? জি স্যার। ওকে। এখন আমার অবিরত ফাংশন প্রকাশ করতে হলে কি হয়, ভগ্নাংশের উপরে 1 করতে হয়। তাহলে এখানে 1 করতে হবে। তাহলে 21-কে যদি 1 করি, 21 নিচে চলে আসবে। এখন আমি কাজ করব কি, 21 দিয়ে 52-কে ভাগ করব কয়বার, 2 বার। 21×2 = 42, হাতে থাকবে কত, 10। তাহলে আমি কি দিলাম, 10 প্লাস এটাকে কত, 2 + 10/21। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো আমাকে বলো, এই লাইনটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার। জি স্যার। এখন আবার এটাকে করার জন্য 10-এর এখানে কত আনতে হবে, 1। তাহলে 10 চলে যাবে নিচে, জটিল ভগ্নাংশ হয়ে 10 নিচে চলে গেল। এখন 10 দিয়ে কাকে কাকে ভাগ করতে হবে, 21-কে কত, 2 বার। 10×2 = 20, লিখলো 1। তাহলে এইভাবে আসবে। এখন যখনই উপরে 1 চলে আসবে, আর কাজ করা যাবে না, তখন সেটাতে শেষ হয়ে যাবে, অবিরত ফাংশন সেখানে শেষ হয়ে যাবে, ভগ্নাংশ সেখানে শেষ হবে, অবিরত ভগ্নাংশ। তাহলে শুরু হয়েছিল কত, 0। 0 দিলাম, কলন দিলাম, এরপরে 10, 2, 2, 10 দিলাম। তাহলে এখন দেখো, আমি আমার এই যে এটার আগের ভাগশেষ কত, এর আগের ভাগশেষ হচ্ছে 21। এর আগের ভাগশেষ হচ্ছে কত, 21। এই যে দেখো, এখানে আগের ভাগশেষ কত, 21। শেষ হওয়ার আগের ভাগশেষটা হচ্ছে 21। তাহলে আমরা 541-কে যদি রুট করি, তাহলে 23 সমস্ত সামথিং পাবো। তাহলে 21 হলো প্রথম অবশিষ্ট। তাহলে আমরা কি পেলাম, আর কে সমান পেলাম 21, আর কে +1 সমান পেলাম কত, 10। ঠিক আছে। তাহলে আমাদের একটা হবে 52 আর একটা হবে 21। তাহলে আমরা লিখবো এরকম, 541 লেখা যায় আগে স্কোয়ার, তারপরে আগে +1 স্কোয়ার, আর কে স্কোয়ার আজকে +1 স্কোয়ার। তাহলে আমরা কিভাবে দিব, আমরা দিব 21 স্কোয়ার আর একটা হচ্ছে 10 স্কোয়ার। 21 স্কোয়ার 10 স্কোয়ার মিলে 541। এবং এটা কার থেকে আইডিয়া পেয়েছিলাম, 52-কে ভেঙে আইডিয়া পেয়েছিলাম। 52-কে কন্টিনিউড ফ্রাকশন প্রকাশ করে আমি কি পেয়েছি, 21 পেয়েছি। আর শেষটা কত পেয়েছি, 10 পেয়েছি। এই যে আগের ভাগশেষ কত, আগের ভাগশেষ হচ্ছে 21, এর পরের ভাগশেষ হচ্ছে কত, 10। তাহলে এই দুইটার মধ্যে যে থাকবে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি।
এতটুকু ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। এই প্রশ্নটা তোমাদের থাকবে বা এই টাইপের প্রশ্ন থাকবে। এটাও ইম্পর্টেন্ট, এটা 2022 এবং 2017 দুইটাতে এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইখান থেকে বাকিগুলো চলে আসছে, সেজন্য এই দুইটা পড়লেই হবে। ওকে, এখন দেখো কি বলছে। যদি একটি আদিম পিথাগোরীয় ত্রিপল গঠন করে, তাহলে দেখাও যে এক্স ওয়াই জেড ইজ কনভার্ট টু 0 মুড 60। ঠিক আছে, এক্স ওয়াই জেড যদি এখানে এক্স ওয়াই জেড এই তিনজন যদি একটি আদিম পিথাগোরিয়ান ত্রিপল গঠন করে, তাহলে তাদের গুণফল 60 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে প্রমাণ। তাহলে আমরা মনে করি এক্স ওয়াই জেড একটি আদিম পিথাগোরিয়ান ত্রিপল, তাহলে কি লেখা যাবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল জেড স্কয়ার লেখা যাবে। এবং পিথাগোরিয়ান ত্রিপল হওয়ার জন্য, আদিম পিথাগোরিয়ান ত্রিপল হওয়ার জন্য কি হতে হবে? তাদের সহমৌলিক হতে হবে। এবং এটা সমাধানের যে শর্ত, এই যে এই সমীকরণটা সমাধানের জন্য এক্স এর মান মুখস্থ রাখতে হবে। এক্স এর মান 2ab, ওয়াই এর মান এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, জেড এর মান এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। আমার কথা বোঝা গেছে? ওকে, এটা তোমাকে জি মুখস্থ স্যার। রাখতে হবে। এটা থিওরি আছে, থিওরিটা যেহেতু গতবার চলে আসছে সেজন্য আমি পড়াচ্ছি না। তাহলে পিথাগোরিয়ান ট্রিপল হওয়ার জন্য যে, মনে করো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু জেড স্কয়ার, এই সমীকরণ সমাধান করার জন্য এক্স এর মান হতে হবে 2ab, ওয়াই এর মান হতে হবে এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার, জেড এর মান হতে হবে এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা পুরোটাই মেমোরাইজ করে রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। ওকে, এখন খেয়াল করো, এক্স এর সাথে কত গুণ দেয়া আছে? 2ab দেয়া আছে। তাহলে এই এক্সটা এক্স ইকুয়াল টু যেহেতু 2ab, তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ করা যায় নাকি যায় না? যায়। এর জন্য এই যে এখানে লিখছি এক্স কে ভাগ করা যায়, এটা বলে দিছি। এখন এখানে এই যে সমাধানের যে এ বি যারা আছে, তারা কি হতে হবে? কোপ্রাইম হতে হবে, অর্থাৎ সহমৌলিক হতে হবে। আরেকটা শর্ত হচ্ছে এ এবং বি হচ্ছে বিপরীত পেরিটি। বিপরীত পেরিটি মানে সংখ্যার মধ্যে কি থাকে? সংখ্যার মধ্যে হয় জোড় অথবা কি থাকে? বিজোড়। ওকে, সংখ্যায় কি থাকে? যদি পূর্ণ সংখ্যার কথা বলো, তাহলে সেখানে দুই টাইপের সংখ্যা থাকবে, একটা হচ্ছে জোড় সংখ্যা আর একটা হচ্ছে কি? বিজোড় সংখ্যা। এদেরকে বলা হয় একই জাতীয় হলে সেম প্যারিটি, আর বিপরীত জাতীয় হলে, জোড় বিজোড় হলে বিপরীত প্যারিটি। প্যারিটি মানে হচ্ছে সমতা, প্যারিটি মানে হচ্ছে সমতা। তাহলে বিপরীত সমতা মানে কি? একটা ইভেন হলে আরেকটা কি হবে? অড হবে। বুঝেছি? একটা ইভেন হলে আরেকটা অড হবে। ওকে, এবং যেহেতু একটা ইভেন হলে একটা অড হয়, তাহলে সেজন্য তাদেরকে 2 দিয়ে ভাগ করলে অপরটা ভাগশেষ পাওয়া যাবে। যেহেতু তারা একজন জোড় আরেকজন বিজোড়, একজন জোড় আর একজন যেহেতু বিজোড়, সেজন্য তাদের একজনকে ভাগ করলে আরেকজন কখনো ভাগশেষ হবে না। একজনকে 2 দ্বারা ভাগ করলে আরেকজন কখনো ভাগশেষ হবে না। আমার কথা বোঝা গেছে? এই যে বিপরীত পেরেটি, এই কথাটা বুঝছে। বিপরীত পেরেটি এ ও বি বিপরীত পেরেটি, অর্থাৎ এদের একটি জোড় হলে অপরটি কি হবে? বিজোড় হবে। এখন আমাকে প্রশ্ন কি বলছে? এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0 মোর 60। তাহলে 60-এর প্রাইম ফ্যাক্টর দিয়ে আমি ট্রাই করব। 3, 4, 5 এইগুলো দিয়ে আগে ট্রাই করবো সংখ্যাটা ভাগ করা যায় না কিনা। তাহলে প্রথমে মোট 3 বিবেচনা করি। যদি এ এবং বি 3 দ্বারা বিভাজ্য হয়, এ এবং বি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স ইকুয়াল টু 2ab। এটা কত দ্বারা বিভাজ্য হবে বলতো? এ কে 3 দ্বারা ভাগ করা যায়, বি কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2ab কেও 3 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ এই এক্স কে, এক্স ইকুয়াল টু 2ab, সেটা কি 3 দ্বারা বিভাজ্য। তাহলে সেটাকে আমরা কি লিখবো? এক্স ইজ ইকুয়াল টু 0 মোল 3 লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। এখন এটারে ওয়াই গুণ দাও, ওয়াই জেড গুণ দাও, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0 ইন্টু ওয়াই জেড
মোট থ্রি লেখা যাবে। তাহলে কত লিখতে পারি, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু জিরো মোট থ্রি, সমীকরণ তিন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখি? এতটুকু পর্যন্ত জি ক্লিয়ার। স্যার। জি এখন স্যার। মনে করলাম যে যদি এ এবং বি, এ এবং বি তিন দ্বারা বিভাজ্য না, তিন দ্বারা কি হয়, বিভাজ্য নয়, তাহলে একে যদি আমি তিন দ্বারা ভাগ করি, যদি বিভাজন না হয়, তাহলে ভাগশেষ কত কত আসতে পারে, ওয়ান এবং টু আসতে পারে, পারে নাকি পারে না? পারে স্যার। বি একইভাবে, বিও কি হবে, বিও ওয়ান এবং টু ভাগশেষ আসবে, আসবে নাকি আসবে না? ওকে, তাহলে ওয়ান কে রাখো, এই টু কে আমরা সি মাইনাস ওয়ান দিতে পারি নাকি পারি না? পারে। এখন চিন্তা করো, ওয়ান কমা এই তিন দিয়ে তিনকে ভাগ করা যায় নাকি যায় না? ভাগ করা যায় নাকি যায় না? যায়। যায়। তাহলে মোট ফাংশনে ভাগ করা গেলে ভাগ করব আর ভাগশেষটা রেখে দিব, তাহলে মাইনাস ওয়ান মোট থ্রি লেখা যাবে নাকি যাবে না? এটা লেখা যাবে কিনা দেখো। জি স্যার। এই যায় কিনা দেখো, লেখা যায়। এখন একে বর্গ করো, তাহলে কত আসবে, এ স্কোয়ার। ওয়ান এর বর্গ করলে ওয়ান স্কোয়ার, মাইনাস ওয়ান এর বর্গ করলে ওয়ান, তার মানে ওয়ান মোট থ্রি। আবার বি কে বর্গ করো, ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান, মাইনাস ওয়ান এর স্কোয়ার করলে ওয়ান, তার মানে কি, এ স্কোয়ার স্কোয়ার টু থাকবে টু, ওয়ান মোট থ্রি, বি স্কোয়ার স্কোয়ার টু, এগুলো সব কনগ্রুয়েন্ট, তো জিরো ইকুয়াল কেন হয়েছে, এগুলো সব কনগ্রুয়েন্ট, মনে থাকে সব কনগ্রুয়েন্ট। বি স্কোয়ার স্কোয়ার টু ওয়ান মোট থ্রি লেখা যাবে নাকি যাবে না? যাবে। ওকে, তাহলে আমরা a square is a square is converted to 1 more 3, আবার b square is converted to 1 more 3 লিখতে পারি কিনা? তাহলে দুইটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কি হবে, a square minus b square is converted to 0 more 3। ওকে, এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন বিয়োগ করলাম, আমি হয় এক্স অথবা ওয়াই অথবা জেড এর মান আনতে চাই। আমি বিয়োগ করলে কাকে পাচ্ছি, ওয়াই কে পাচ্ছি। বিয়োগ করলে কাকে পাচ্ছি, ওয়াই কে পাচ্ছি। তাহলে এখানে আমি কি দিব, এখানে আমি ওয়াই ইজ ইকুয়াল টু 0 3 দেখা যাবে নাকি যাবে না? তাহলে ওয়াই এর সাথে এক্স এবং জেড দাও, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0 3। তাহলে এ এবং বি, এ এবং বি যদি তিন দ্বারা বিভাজ্য হয়, তাহলে দেখো এ এবং বি যদি তিন দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স ওয়াই জেড সেটা তিন দ্বারা বিভাজ্য। এ এবং বি যদি তিন দ্বারা বিভাজ্য নাও হয়, তাহলে এক্স ওয়াই জেড তিন দ্বারা বিভাজ্য। বুঝা গেছে? বুঝা গেছে কিনা দেখো। এখন জি স্যার। পাঁচের জন্য বের করবো, তাহলে পাঁচের জন্য সেম একই রকম, এ এবং বি পাঁচ দ্বারা বিভাজ্য, এ এবং বি পাঁচ দ্বারা বিভাজ্য নয়। তাহলে প্রথমে দেখো, এ এবং বি যদি পাঁচ দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 0 5 এবং বি, বি ইজ ইকুয়াল টু 0 5 লেখা যাবে নাকি যাবে না? পাঁচ দ্বারা বিভাজ্য হলে এই কথাটা লেখা যাবে কি যাবে না? যাবে। তাহলে এইটাকে পুশ করে দাও, তাহলে এ বি ইজ ইকুয়াল টু 0 5 বলা যাবে। তাহলে দুই গুণ দাও, টু এ বি ইজ ইকুয়াল টু
জিরো মোট ফাইভ বলা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। তাহলে টু হুম। এবি মানে কে বলবেন? টু এবি মানে কে? টু এবি মানে হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু জিরো মোট ফাইভ বলা যাবে। জি স্যার। যাবে। তাহলে এখন ওয়াই জেড বললো, তাহলে এক্স ওয়াই জেড যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো মোট ফাইভ বলা যাবে নাকি যাবে না? তাহলে সমীকরণ 5 ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, এখন এটা এটা আমরা এই কন্ডিশনটা পেলাম কি, যদি বিভাজ্য হয় সেজন্য। আমি এখন বললাম যে যদি না হয়, তাহলে 5 দ্বারা যদি কোন বিভাজ্য না হয় এমন সংখ্যা হলে ভাগশেষ কত আসতে পারে? ভাগশেষ 1 2 3 4 আসতে পারে। ভাগশেষ 1 2 3 4 আসতে পারে। ওকে, ক্লিয়ার? জি স্যার। তাহলে বি যদি 5 দ্বারা ভাগ করা না যায় তাহলে ভাগশেষ কত আসতে পারে? 1 2 3 4 আসতে পারে। তাহলে আমি থ্রি কে কত লিখতে পারি? থ্রি কে 5 - 2 দিতে পারি, 5 দ্বারা ভাগ করলে -2 লিখি। ফোর কে কত দিতে পারি? 5 - 1 দিতে পারি, তাহলে ফোর এর জন্য -1, আর থ্রি এর জন্য -2 দিলাম। এটা কি ক্লিয়ার? এগুলো সব ক্লিয়ার কিনা? জি স্যার। এর জন্য সেম কি, এখন স্কোয়ার করো, স্কোয়ার করলে কোনো নেগেটিভ থাকতে পারবে না, সবাই পজিটিভ হয়ে যাবে। ওয়ান এর স্কোয়ার ওয়ান, টু এর স্কোয়ার ফোর, -2 এর স্কোয়ার ফোর, -1 এর স্কোয়ার ওয়ান, তাহলে আবার ওয়ান ফোর। এখন ফোর মানে কত? এই দেখো, ফোর মানে আমরা কত লিখি? ফোর মানে 5 - 1 লিখি। তাহলে ফোর এর বদলে আমি আবার দিলাম -1 দিলাম, ফোর এর বদলে কত দিলাম? -1 দিলাম। এখন এটাকে স্কোয়ার করবো, তাইলে এ স্কোয়ার এর স্কোয়ার, এ টু দি পাওয়ার ফোর ইজ ওয়ান, ফোর টু ফাইভ, বি টু দি পাওয়ার ফোর ইজ টু ওয়ান ফাইভ। লেখা যাবে নাকি যাবে না? যাবে। জি স্যার। এখন দুইটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত পাবো? a to the power 4 minus b to the power 4 is equal to 0 move 5। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার is equal to 0 move 5 লেখা যাবে নাকি যাবে না? যাবে। এখন উপরের জি দিকে দেখো, স্যার। উপরের দিকে দেখো, y সমান কত? y সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর জেড সমান হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমি এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর জন্য জেড দিতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর জন্য ওয়াই দিতে পারি, ইকুয়াল টু জিরো মোট ফাইভ বলতে পারি। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো মোট ফাইভ বলা যাবে কিন্তু, যাবে। জি স্যার। ওকে, তাহলে তিনটা বিভাজ্য হলেও না হলেও এক্স ওয়াই জেড 60 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য হলেও না হলেও কি হবে সেটা? 60 দ্বারা এক্স ওয়াই জেড হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। ওকে, এটি বিভাজ্য না হলেও। এখন দেখো, চারের জন্য টেস্ট করবো, এ এবং বি হচ্ছে বিপরীত পরিধি, তার মানে একটা প্লাস হলে একটা মাইনাস, তার মানে কি একটা আহ, জোড়, একটা জোড় ইভেন, আরেকটা হচ্ছে বিজোড় অর, গুণ দুই। মানে কি, এখানে একটা দুই আছে না, তো এখানে দুই এন আছে, তার মানে কত? 4n গুণ অর লেখা যাবে নাকি যাবে না? এই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। তাহলে আমরা টু এবি 4 দ্বারা বিভাজ্য বলতে পারি, টু এবি 4 দ্বারা বিভাজ্য বলতে পারি কিনা? জি স্যার। তাহলে টু এবি মানে কে ছিল? এক্স, তাহলে এক্স ইকুয়াল টু জিরো ফোর বলা যাবে নাকি যাবে না? তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো ফোর বলা যাবে। এখন সমীকরণ 1 2 3 4 5 6 7 সবাইকে যদি একসাথে মিলে লিখতে চাই, তাহলে
এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0, ও 3 গুণ 4 গুণ 5 অর্থাৎ কত হবে? এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0, মোট 60 হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। এইটা দুইটাই অথবা একটা আসবে এইবার তোমাদের। এই চ্যাপ্টার থেকে বাকি প্রশ্নগুলো চলে আসছে, এই দুইটা ভালো রকম পড়ো আর সংখ্যাগুলো পড়ো, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। আমরা আরেকটা ক্লাস নিব, তারপরে নাম্বার থিওরি শেষ আমাদের। ওকে, তো আমাদের আজকে একটা ক্লাস এতটুকুই থাক। আপলোড করা হয় নাই। 14 নম্বর কোনটা? ক্লাসটা আপলোড করা হয়নি স্যার, 14 নম্বর ক্লাসটা। 14 নম্বরে কি ছিল সেটা তো কিছুই মনে নাই আমার। আচ্ছা, আমি দেখে দেখে কি করবো, ঠিক